দেখেন হিস্ট্রি কি বলে। মুসলিম লীগের হিস্ট্রি দেখেন আমাদের এই সাবকন্টিনেন্টে ঢাকাতে প্রতিষ্ঠিত একটা দল 1904-5 সালের দিকে, এবং সেই মুসলিম লীগের নেতৃত্বে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে এখানে এটা মেনলি অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স ছিল মুসলমানদের, নিখিল ভারত মুসলমানদের একটা শিক্ষা সম্মেলন ছিল। ওটার ধারাবাহিকতায় দফায় দফায় এসে মুসলিম লীগ গঠিত হয়। এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এইসব অঞ্চলে আপনার তখনকার তার বাগান বাড়িতে সম্মেলনটা হয়েছিল। সেই মুসলিম লীগের নেতৃত্বে আপনার বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ মানে হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম মিলে একটা প্রশাসনিক ইউনিট, মূলত বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু যারা অবহেলিত ছিল এই জনগোষ্ঠীকে আপলিফ্ট করবার জন্য এই মুসলিম লীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে 1921 সালে। লম্বা লড়াই ছিল। নবাব সলিমুল্লাহ 600-650 একর জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। বড় লাটের সাথে ঝগড়া বিবাদ করতে গিয়ে উনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। এই মুসলিম লীগের নেতৃত্বে 1940 সালে লাহোর প্রস্তাব দেওয়া হয়। 46 সালে বাংলাতে, বেঙ্গলে যে আমাদের যে প্রভিন্সগুলো ছিল মুসলিম মেজরিটি প্রভিন্স, ওই পারে পশ্চিম প্রান্তে ব্রিটিশ ইন্ডিয়ার 4টা এবং এখানে একটা, এই মুসলিম মেজরিটি প্রভিন্সে একমাত্র জায়গা যেখানে তারা সরকার গঠন করতে পেরেছিলেন 1946 সালে, সেটা হচ্ছে বেঙ্গল। সোহরাওয়ার্দী সাহেব প্রাইম মিনিস্টার হলেন, কোয়ালিশনে হলেন, ডাইরেক্ট অ্যাকশন ডে হইল। 47-এ এই মুসলিম লীগের নেতৃত্বে আপনার পাকিস্তান রাষ্ট্র হইল। আমাদের যে জমিদারি প্রথা, যে জমিদারি প্রথার বিরুদ্ধে এত লম্বা সময় এখানে লড়াই হয়েছে, যে জমিদারি সিস্টেমের কারণে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলটা 150 বছরের মাথায় সবচেয়ে গরিব অঞ্চলে পরিণত হয়েছিল। 1943 সালে দুর্ভিক্ষ পর্যন্ত হয়েছে। সেই মুসলিম লীগের নেতৃত্বে এই জমিদারি প্রথা বাতিল হয়। এখানে যে বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট হয় 1949 থেকে শুরু করে 51-2 পর্যন্ত লেগে গেছে এটা এনফোর্স করতে। সেই মুসলিম লীগ 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে হেরে যায়। আপনার আওয়ামী মুসলিম লীগ পার্টি, নেজাম ইসলামী, কৃষক শ্রমিক প্রজা পার্টি, শেরে বাংলার এই পুরো নেতৃত্বে জয়েন্ট কোয়ালিশনের কাছে তারা ইলেকশনে হেরে যায় এবং 1970 সালে গিয়ে এই মুসলিম লীগ এই অঞ্চলের নির্বাচন থেকে ওয়াইপড অফ হয়ে যায়, সিম্পলি নাই হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা বিশাল অবদানের জায়গা এই মাটিতে মুসলিম লীগ নামক দলটা একটা রাষ্ট্র বানাইছে, একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় বানিয়েছে, জমিনদারি প্রথা বাতিল করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জিন্নার মতো মানুষ, লিয়াকত আলী খানের মানুষ, এই লোভের হাইলি কম্পিটেন্ট স্টেটসম্যান ছিলেন। সেই মুসলিম লীগ কেন নাই হয়ে গেল? কি প্রসেসের ভিতর থেকে? কেন তারা এই লেভেলের উত্থান তাদের হয়েছে? কেন তাদেরকে মানুষ বেছে নিয়েছিল, আবার কেন তাদেরকে আবার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে? এই প্রশ্নটা বোঝার সাথে সাথেই হচ্ছে আপনি সময়কে অ্যাড্রেস করতে হবে। যে আপনি যদি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারেন, ওই আকাঙ্ক্ষার সময়টাকে যদি ধারণ করতে না পারেন, তাহলে জনগণ আপনাকে যেভাবে বুকে তুলে নেবে আবার ঠিক একইভাবে আছাড় দিয়ে ফেলে দেবে। ঠিক একইভাবে দেখেন দ্বিতীয় বৃহত্তম দল আকারে হাজির হয় 54 সালে নেজাম ইসলাম পার্টি। সেখানে আপনার কৃষক শ্রমিক প্রজা পার্টির পরে তারা 34টা আসন পায় পার্লামেন্টে। সেই নেজাম ইসলাম পার্টিটা কোথায় আজকে বলেন তো? এই অঞ্চলের মানুষ, এই আমার আপনার বাপদাদারাই তো তাকে ভোট দিয়েছিল। সেই দলটাই তো আজকে প্রায় নাই থাকার মতো। তার 2টা ফ্রিঞ্জ আছে, একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, কিন্তু জনমনে সে মোটা দাগে বড় আকারে এক্সিস্ট করে না। ন্যাপ, যে আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানীর নেতৃত্বে তৈরি হয়েছে, উনি ওখান থেকে বের হয়ে আসলেন 57-58 সালে গিয়ে আপনার ন্যাপ করলেন। এই ন্যাপ এত বড় পলিটিক্যাল পার্টি ছিল 70-এর নির্বাচনে, তারই আসলে বিজয়ী হওয়ার কথা। সে সবচেয়ে বড় দল ছিল। তার মানে তাদের শেখ মুজিবের দল না। ভুল রাজনীতি না রাজনীতিতে ভুল করেছিলেন? এটাই তো বলছি আর কি, আলোচনাগুলো এক্সাম্পলগুলো এই কারণে মানে তারা দিচ্ছি কি আর কি। ভুল রাজনীতি করেছিল? ওইটা আমি কনক্লুশনে আসতেছি। আচ্ছা, আচ্ছা। তাহলে দেখেন যে সেই ন্যাপ ভাসানী কি হয়ে গেছে, নাই হয়ে গেছে বাংলাদেশের পলিটিক্স থেকে। সে তার লোকবল, তার কর্মী এবং তার মার্কা সহ জিয়াউর রহমানকে দিয়ে গেছে। এরপরে দেখেন দেশের বাইরে দেখেন সাউথ আফ্রিকাতে হোয়াইট পার্টি ছিল, সাদাদের যে শ্বেতাঙ্গদের রাজনৈতিক দল। 89-90 এই প্রসেসের মধ্য দিয়ে ওখানে নেলসন ম্যান্ডেলা যে বের হয়ে আসলেন, নেতা হয়ে ফিরে আসলেন, সেই হোয়াইট পার্টিটা আজকে কোথায়? আজকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে তো সেখানে রুল করছে। নাৎসিদের কথা বলি আমরা বারবার, জার্মানিতে সে তো ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে 1933 সালে সে ক্ষমতায় এসছে। সেই ল্যান্ডস্লাইড ভিক্টরিতে ক্ষমতায় আসা পার্টিটা কত চরমভাবে তাকে বিদায় নিতে হয়েছে। তার মার্কা, তার গেঞ্জি, তার সাইন, সিম্বল, চিহ্ন যা আছে সব কিছু নিষিদ্ধ পুরো ইউরোপ জুড়ে। তারপরে নাৎসিদেরকে দেখেন, ফ্যাসিস্টদেরকে দেখেন। ইটালিতে মুসোলিনি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসছে, ভেরি পপুলার পলিটিশিয়ান ছিলেন, তাকে মানে
ফাঁসি দিয়ে টানায় রাস্তায় লাশ ঝুলায় রাখছে। তাহলে এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছি এই কারণে, এটা বোঝার জন্য যে পৃথিবীর ইতিহাসে জনগণের কাছে কোনো কিছু ইন্ডিসপেন্সেবল না, মানে তাকে ছাড়া চলা যাবে না, এইরকম দুনিয়াতে আমরা বাস করি না। আমরা সবাই এই পৃথিবীতে বেঁচে থাকি প্রাসঙ্গিকতা সাপেক্ষে। আপনি যতদিন পর্যন্ত প্রাসঙ্গিক অতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। যেদিন আপনি আর প্রাসঙ্গিক থাকবেন না সেদিন আপনি আর বেঁচে থাকবেন না। আপনি একদম মানে স্লোপ ওয়াইজ আপনি গ্র্যাজুয়ালি মারা যাবেন। আপনি সাংবাদিক মানুষ, আপনি 80-র দশকে জাতীয় পার্টির অবস্থা দেখেন তো। এরশাদ জেলে বসে 91 নির্বাচনে 5টা আসনে জিতছে। সেই এরশাদের দল আজকে পিজার টুকরার মতো 6 টুকরা, 7 টুকরা, 8 টুকরা সভাপতি আছে, একজনই, একটা দল। তো আজকে উত্তরবঙ্গেও গেলে অধিকাংশ আসনে আপনি দেখবেন যে লাঙ্গুলের জামানত বাজেয়াপ্ত হবে আজকে যদি ফেয়ার নির্বাচনও হয়। তাহলে কেন এই দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে? এই প্রশ্নের ভিতরেই হচ্ছে আওয়ামী লীগের উত্থান এবং পতনের সিমিলার হিস্ট্রি। কারণ হচ্ছে তারা জনগণের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করে নাই, সম্মান করে নাই, জনগণের ম্যান্ডেটকে ভায়োলেট করেছে এবং জনগণ তাকে দ্বিতীয়বার চান্স দিয়েছিল। 72 থেকে 75-এর ফ্যাসিবাদ কায়েম করবার পরেও, শেখ পরিবারের এত দুঃখজনক ইভেন্ট ঘটবার পরেও 96 সালে আওয়ামী লীগকে জনগণ আরেকবার ক্ষমা করে সুযোগ দিয়েছিল। সেই সুযোগটা সে এত বেশি অ্যাবিউজ করেছে, এত বেশি মিসইউজ করেছে যে তাকে সেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটাকে পালায়া চলে যেতে হয়েছে।